তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতন। হে নূতন দেখা দিক কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আজকে বিশেষ দিন, আজকে শুভ দিন। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্মদিন। আমি আমার মা বাবা ছাড়া খুব বিরল ব্যতিক্রম কিছু মানুষকে তার সামনে নতজানু হই এবং প্রণাম করি। যথারীতি আমি প্রথম যখন স্যারকে দেখেছিলাম প্রণাম করতে চেয়েছিলাম, স্যার প্রণাম করতে দেননি। তারপরে অসংখ্য মানুষকে আমি দেখেছি স্যারকে প্রণাম করতে চাইতে, স্যার প্রণাম করতে দেননি। আজকেও স্যার দিলেন না প্রণাম করতে। এই সময়ের বাংলার রাজনীতির ইতিহাস যখন লেখা হবে, নিরপেক্ষভাবে যখন লেখা হবে, বস্তুনিষ্ঠভাবে যখন লেখা হবে, তখন যেমন লেখা হবে কালো অক্ষরে, দুর্নীতি কোনো ইস্যুই নয় বলছেন একজন প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী আক্ষরিক অর্থেই, ঠিক একইভাবে লেখা হবে একজন মানুষ তার নিরলস পরিশ্রম, নিরলস দুর্নীতি বিরুদ্ধ লড়াই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, আজকে আপনার জন্মদিন। আপনাকে আমার শ্রদ্ধা অভিবাদন জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। একটু আজকে আমি স্মৃতির ডালপালার মধ্যে একটু ফল খোঁজার চেষ্টা করব। স্যার, শৈশব, বেড়ে ওঠায় অজস্র পডকাস্ট চ্যানেলে এগুলো রয়েছে। আপনি কিভাবে আইন পেশায় প্রবেশ করলেন সেই কথাও আপনি আমার চ্যানেলে ইতিপূর্বে বলেছেন। আমি আজকে একদম অন্য প্রসঙ্গে, মানে এসএসসি সংক্রান্ত বিষয়ে, দুর্নীতি, এই প্যানেল বাতিল হতে পারে কি না, সেই সমস্ত বিষয়ে তো অবশ্যই আসবো। তার আগে যে বিষয় আমি জানতে চাইব, আপনার কাছে, মানে যে জজিয়তির জন্য মানুষ অপেক্ষা করে থাকেন, আপনার কাছে সেই প্রস্তাব এলো এবং আপনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, কেন করলেন? বলতে গেলে অনেক কথা বলতে হয়, আবার সেই নিজের কথা এসে যায়। যাই হোক, যখন প্রশ্ন উঠল, যখন জানতে চাইছেন, তখন একটু বলতে হয়। তখন প্রধান বিচারপতি ছিলেন জাস্টিস এম ভট্টাচার্য। আচ্ছা, কোন সময়টা স্যার? এটা 92-93 সময়। আচ্ছা। তা হঠাৎ উনি আমায় একদিন ডেকে বললেন যে এরকম, শোনো, আমি জজের জন্য তোমার নাম পাঠাচ্ছি, তুমি তো ফর্ম ফিল আপ করতে। আমাদের ঘাবড়ে, অল্প বয়স তখন, মাত্র 41-42 বয়স। তখন ফর্ম দিলেন। আমি বললাম, ও বাবা, এ তো আমি কটা মামলা করেছো, কটা মামলা রিপোর্ট হয়েছে। বললাম, স্যার তো আমার কিছু নেই। বললেন, ইডিয়েট, তোমার কে বলেছে নেই? আমি তোমাকে বলছি তোমার 25টা মামলা রিপোর্ট হয়েছে, আমি তোমার ডিটেলস দিচ্ছি। আমি চমকে গেলাম যে উনি খুব অনুসন্ধিৎসু এবং জ্ঞান পিপাসী মানুষ ছিলেন। তো উনি আমাকে বললেন, এই মামলা ওই মামলাতে রিপোর্ট হয়েছে, দেখো না, খোঁজ করো না। ফর্ম ফিল আপ করলাম। সেই ফর্মে একটা কলমে লেখা ছিল তুমি রাজনীতি করো কিনা। আমি সেখানে পরিষ্কার লিখলাম যে হ্যাঁ, আমি সিপিআইএম করি ইত্যাদি লিখলেন? হ্যাঁ। তখন জাস্টিস এম ভট্টাচার্য দেখে খুব উষ্মা প্রকাশ করলেন, ভয়ানক রেগে গেলেন আমার উপরে। বলছেন যে তোমার এটা লিখতে কে বলেছিল? খুব ধমক দিলেন। আমি বললাম, স্যার, আমি তো আমার পরিচয় গোপন করতে পারবো না। আমি কমিউনিস্ট পার্টি করি, এটা সবাই জানে, সেখানে কী করে আড়াল করব? খুব ধমক ঠকিয়ে বললেন, ইউ আর এ ব্লাডি ফুল। আমার আর কিছু করার নেই। ভালো হয়ে গেল। কয়েক মাসের মধ্যেই স্পেশাল ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখান থেকে 3 জন অফিসার এলেন ইনভেস্টিগেট করতে। বাড়িতে না, কোর্টে। তখন বার অ্যাসোসিয়েশন 9 নম্বর রুমে বসলাম, সেখানে এসে খোঁজ করলেন কি আমার জন্য, কী ব্যাপার। আমি কিছু কোনো মামলার জন্য এসছেন। তখন বলছে আমরা স্পেশাল ব্রাঞ্চ থেকে আসছি। ঘাবড়ে গেলাম যে আবার কোথায় কোন ঝামেলাতে। তো না না, আমরা স্পেশাল ব্রাঞ্চ, আপনার জজের জন্য আপনার নাম বিবেচিত হচ্ছে, আপনি লিখেছেন কমিউনিস্ট পার্টি করেন না? হ্যাঁ, করি। বলছি কী করে? জেল কেটেছি, মার খেয়েছি, ছুরি খেয়েছি, বোম খেয়েছি। সে তো অতীত। এখন আইনের লড়াই করি কমিউনিস্ট পার্টির জন্য। 3 জন অফিসার অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলে যাওয়ার সময় বললেন যে প্রথম আমরা একজনকে দেখলাম যে সরাসরি দৃঢ়ভাবে বললেন রাজনীতি করেন, কমিউনিস্ট পার্টি করেন।
এবং এটাও বললেন আপনি তৈরি থাকুন, আপনার কিন্তু হয়ে যাবে। এবং বিস্ময়করভাবে প্রায় দিন 15-20 মধ্যেই ওটা এসে গিয়েছিল। তার আগে একটা ঘটনা ঘটেছিল, জাস্টিস অশোক গাঙ্গুলি, তিনি আমার সিনিয়র, তখন তিনি জাজ হয়েছেন, তার একটা ট্রান্সফার হয়েছিল। একটা অনুষ্ঠানে দেখা, আমি জিজ্ঞেস করলাম অশোকদা কেমন লাগছে এরকম, তখন উনি বললেন যে বাবা বোধ অসুস্থ ছিলেন, সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন তখন? না তখন হাইকোর্টে নতুন, মানে আমার যখন প্রস্তাবনা এসেছে তার কয়েক মাস আগে তিনি আচ্ছা জজ হয়েছেন আর কি। তখন বলছে আর বলিস না রে, একটা চিঠি দিয়েছিলাম, মনে হচ্ছে না আমি একটা ক্লার্ক তেমনভাবে ট্রিট করছি। আমি তাই নাকি, এরকম ব্যাপার? তো মাথা কি খেললো, আমি পরের দিন গিয়ে সকালবেলা 10:30টায় জাস্টিস ভট্টাচার্যের চেম্বারে গিয়ে একটা চিঠি দিয়ে এলাম, লিখলাম যে আপনি আমাকে বিবেচনা করেছেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং গর্বিত। তুমি তা লিখে, কিন্তু আমি ব্যক্তিগত কারণে এটা নিতে পারছি না। ঘটনা চক্রে সেদিনকেই 12টা 12:30টার সময় আমার চিফ জাস্টিসের অফিস থেকে ফোন করছেন, এই যোগাযোগ করছেন, ওদের একজন চিফ জাস্টিসের পিএ খুঁজে বার করে, শিগগির চলুন আপনার প্রোফার্মা এসে গেছে, মানে অ্যাপয়েন্টমেন্টের ওয়ারেন্টের সই করে নেবেন। আমি বললাম যে না, আমি তো করবো না, আমি চিঠি পার্টির সঙ্গে কথা বলে না, তখন পার্টির প্রশ্নই আসেনি। তাহলে আমি তো একবার চিঠি দিয়ে এসেছি, আমি সেটা দেবো না। আমাকে জাস্টিস ভট্টাচার্য ডাকলেন, বলছেন যে এক্ষুনি সই করো। তারপরে বললেন যে স্যার আমি একটু পরে ভেবে দেখছি, আমি তো চিঠি করেছি না। তখন বলছেন যে ঠিক আছে, আমি এটা আটকে রাখছি, তুমি এসো। তো ইনি তখন তো আলোড়ন পড়ে গেছে, মানে আদালত পাড়ায় যে এরকম এত অল্প বয়সে হয় না জেনারেলি, মানে তো তখন পার্টির মধ্যেও তো দুটো ভাগ, একদল তরুণ যারা বুদ্ধদার নেতৃত্বে তারা বলছে তুমি নিও না, যারা একটু প্রবীণ তারা বলছে নিয়ে নাও। আমাকে তখন আরেকটা ঘটনা ঘটে গিয়েছিল আমার ওই অসম্মতির, সেই সময়ে অনেক গণ্ডগোল হচ্ছিল। চিফ জাস্টিস ভেঙ্কটাচলাইয়া একটা স্টেটমেন্ট করেছিলেন যে আমরা টেন্টেড জাজেসদের ট্রান্সফার করে দিচ্ছি, টেন্টেড জাজেস বলছিলেন, এবং নতুন যারা রিক্রুটেড হচ্ছিলেন তাদেরও রিক্রুটেড হয়ে ট্রান্সফার করে দেওয়া হবে, চালু হলো। আমার খুব আঁতে লেগেছিল, একদম একদম। আমি বলছি না না। তারপর যা হলো, দুপক্ষের লড়াই চলছে, যুযুধান। তা তখন বললেন দাঁড়ান জ্যোতিবাবু আসুক, কথা বলো তুমি, পার্টি হয়েছে। তখন ওই এখনকার যে সেক্রেটারিয়েট অফিস রুমটা সেটা ছিল না, এখন যেখানে অফিস কর্মীরা বসেন সেখানে জ্যোতিবাবু, সরোজবাবু, শৈলেন দাশগুপ্ত, এরকম। তখন পার্টির রাজ্য সম্পাদক শৈলেন দাশগুপ্ত। হ্যাঁ, শৈলেন দামাটি বললেন লয়ালন আপনার ট্রান্সফার আমি অর্কেশনে কইয়া অল্লকে যোগাযোগ আছে, ব্যবস্থা করে দেবো। তো জ্যোতিবাবু যখন এসছেন আমি গেছি, উনি আমাকে দেখে বললো ঠিক কাজ করেছে, একই পদার্থ। হ্যাঁ, ঠিক কাজ করেছে, আমি সব খবর পেয়েছি। ন্যাচারালি চিফ মিনিস্টার তো খবর পাবেন, নিয়ে এটা আলোড়ন হচ্ছে। তারপর আমাকে ডেকে বললেন শোনো, তোমার যদি ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, তোমার স্ত্রীর ভালো লাগা পছন্দ হয় নেবে, আর যদি মনে করে পার্টির জন্য সেবা করবে তাহলে নিও না। আপনি নিলেন না? আমি নিলাম না। এনে প্রবল আলোড়ন। আমাকে জাস্টিস ভট্টাচার্য ডেকে বললেন, চিফ জাস্টিস ভেঙ্কটাচলাইয়া ফোন করে ওকে বলেছেন যে আমি ওর কেরিয়ার প্রোগ্রেশন দেখে ঠিক করেছিলাম, এত অল্প বয়সে রিফিউজ করলো কেন, কারণ দর্শাতে বলো। তা উনি বললেন যে আমি, হ্যাঁ, তা উনি বললেন, আমি ওকে বললাম দেখুন ও এমন সুন্দর একটা চিঠি লিখেছে না, তারপর কারণ দর্শানো যায় না, সবই স্নেহে। নিলাম না। কিছুদিন পরে তখন আবার জাস্টিস আহমেদি চিফ জাস্টিস হয়েছেন, তিনি এসছেন, গভর্নর হাউসে ছিলেন। আমরা একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম আমাদের লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে। তখন তিনি আমায় ওইটাকে বললেন যে তুমি এখনও, আমি ধরে রাখছি, তুমি নিয়ে নাও, আই শ্যাল এনশিওর দ্যাট ইউ আর নট ট্রান্সফার্ড। তো আমি তখন মুখ ফসকে বলেছিলাম যে আর ইউ শিওর দ্যাট ইউ উইল বি দেয়ার? উনি তখন বললেন দ্যাট অফকোর্স আই ক্যান সে। এবং আমি নিলাম না।
দিলাম না, তারপর তো চলছে, তারপর থেকে তো বিভিন্ন চলছে লড়াই। চলছে। কমিউনিস্টরা এরকমটা কেন হন? মানে জ্যোতিবাবু 91 সালে 96 সালে দুবার প্রধানমন্ত্রিত্বর প্রস্তাব যে কোনো কারণেই হোক তিনি মেনে নিলেন না। আপনি আজকে যদি আমরা মানে হাইপোথেসিস হবে হয়তো, কিন্তু সিনিয়রিটি দেখলে আমি এই কথা একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হতে পারতেন, সম্ভাবনা ছিল, হতেই পারতেন, নিলেন না। জ্যোতিবাবু ভারতরত্ন নেননি, বুদ্ধবাবু অসুস্থ অবস্থায় প্রত্যাখ্যান করলেন, রাষ্ট্রীয় পুরস্কার প্রত্যাখ্যান করলেন। কমিউনিস্টরা এরকমটা হন কেন? না, আসলে কমিউনিস্ট পার্টি যারা আদর্শে প্রাণিত হন তাদের তো একটা নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে তারা সেই আদর্শটা গ্রহণ করেছেন। তার প্রাথমিক শর্তে হচ্ছে নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য এটা বিসর্জন দিতে হবে। এটা হয়তো জীবন আচরণের মধ্য দিয়ে সেই দর্শনের যে লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে যে সেই কণ্টকাকীর্ণ পথ যে বিচরণ করতে হবে, সেখানে এটা মনে হতে পারে সেই জন্যই হয়তো নেন। আরেকটা কথা, এটা ঈষৎ ব্যক্তিগত, কিন্তু আমি তবুও এটা জানতে চাইব। আজকে উনি পা ভেঙে গিয়েছে, নিজের পায়ে দাঁড়ান, মাথায় আঘাত, মাথা ঠিক হোক চাইব, ভদ্রলোক রাজ্যপাল দেখতে গিয়েছেন, তিনি আপনার বিরুদ্ধে লক্ষ 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 টাকা ফিজ নেওয়ার অভিযোগ করেছিলেন। সেটা আপনি আপনার মতো করে উত্তর দেবেন, আমি কিছু বলবো না, কিন্তু আমি একদম খুব সাদা অঙ্কের জায়গা থেকে জানতে চাইব, আপনি যদি সুপ্রিম কোর্টে শুধু সুপ্রিম কোর্টেই প্র্যাকটিস করতেন, মাঝে মধ্যে কলকাতায় অ্যাপিয়ার করতেন বা অন্যান্য হাইকোর্টে অ্যাপিয়ার করতেন, যেমন আপনার বিরুদ্ধে এখন যারা নিয়মিতভাবে হাঁটছেন তারা করেন, তাহলে তো এই অভিযোগ করার জায়গাতে উনি থাকতেন না। সেটাও কেন করলেন না? সেটা তো বটেই। আমাকে বহুদিন ধরুন, যখন ওই আমার তো 94 সালে অ্যাপয়েন্টমেন্ট এসেছিল, প্রসেসটা শুরু হয়েছে তার আগে প্রায় 1 বছর ধরে চলেছে। সেই সময়ই আমাকে দিল্লির যারা বাঙালি সম্প্রদায় ছিলেন তারা অনেকে বলতেন যে এখানে চলে আসুন, এখানে থাকুন, বাংলার মুখ হতে পারবেন। এই কয়েকদিন আগে হয়তো আমাকে একজন সর্দারজি বলছিলেন, ক্যা কর রে হো, আ যাও ইয়ার, ক্যা কামা রে ভৈয়া, করোড় রুপিয়া তোমরা নিয়ে ইন্তজার মে। টাকা দিয়ে আর কি। এমনিও এখানে আমি একথা স্বীকার করতে কোনো বাধা নেই, আমরা যে জায়গা থেকে এসেছি, যে সংকট, অর্থনৈতিক দুর্যোগ সংকটের মধ্যে দিয়ে পড়ে, সে তুলনায় তো আমি প্রচুর টাকা উপার্জন করি। এবং আমি যদি বলি সব মামলার যদি আমি ফি নিতাম, তাহলে তো আমি অনেক বন্ধুদের ঠাট্টা করে বলি পার্কশিটটা কিনে নিতে পারতাম। কিন্তু আমার তো মামলার কোনো অভাব হয়নি, যে কোনো কারণেই হোক। আমার আরেকটা অভিজ্ঞতা যখন প্রশ্ন করে দিই, এক বিচারপতি অজিত সেনগুপ্ত সাহেব ছিলেন, তার কোর্টে একটা ওয়ার্কারদের মামলা, আমি ওয়ার্কারদের হয়েছিলাম আর এমপ্লয়ীদের হয়েছিলেন। তখনকার সময় খুব প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিয়াল লয়ার চুনিলাল গাঙ্গুলি মশাই। আচ্ছা। তখন এই মামলা করতে করতে হঠাৎ প্রশ্ন উঠলো, তিনি বলেন যে উনি যদি সবসময় বলেন ওয়ার্কারদের মামলা করেন, পয়সা দেন না, তো হোয়াট ইজ অস্টেন্সিবল সোর্স অফ ইনকাম, আমাকে কটাক্ষ করেছিলেন। বিচারপতি তখন ওই বেঞ্চ থেকে খুব ধমকেছিলেন, ইউ ডু নট নো হিম। এবং তারপরে ওই চুনিবাবুই পরবর্তীকালে হয়তো উনি রাগের মাথায় বলে ফেলেছিলেন, একেবারে স্নেহে আমাকে ভাসিয়ে দিতেন, ওর জোর করে ওর বাড়িতে নিয়ে যাওয়া, ওই LIC বিল্ডিংটা আছে, এসপ্ল্যানেডের মুখে থাকতেন, নিয়ে যাওয়া, আদর যত্ন করা। এবং উনি মনে আছে ওর প্র্যাকটিক্যালি ওবিচুয়ারি নিজে লিখে রেখেছিলেন, এরকম মারা গিয়ে যাওয়ার কিছু আগে, সেটাও তিনি আমাকে দেখিয়েছিলেন দেখে। অর্থাৎ এইরকম স্নেহ আমি বড় বড় আইনজীবীদের কাছ থেকে পেয়েছি। আমার মনে আছে যখন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের মামলা করছি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের হয়ে তখন যিনি অফিসার আসতেন তিনি ছিলেন সম্বিত চ্যাটার্জি, সৌমিত চ্যাটার্জির দাদা। আচ্ছা। হ্যাঁ, সেটা আমি জানতাম না, আমি এমপ্লয়ীদের মামলা করছি। ওরা দিল্লি থেকে খুব বড় নাম করা ইন্ডাস্ট্রিয়াল লয়ার নিয়ে এসেছিলেন। সেই ভদ্রলোক আমার সওয়াল করার পর আমাকে বেরিয়ে বললেন, হোয়াই ডোন্ট ইউ কাম টু সুপ্রিম কোর্ট। মাথার মতো কিছু। আসলে আমি বাংলার সঙ্গে নিজের একটা সাংস্কৃতিক যে মেলবন্ধন, সেটা ছেড়ে যেতে কখনো মন চায়নি। জনতার মুখরিত সখ্য এবং রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সত্যি তাই, ছেড়ে যেতে মন চায়নি, সেই জন্যই যাইনি।
স্যার, ছাত্র জীবনের সেই সময়টা রাজনৈতিক কর্মী, এসএফআই, বিপিএসএফ, এসএফআই কর্মী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ডিওএফআই কর্মী, সিপিআইএম নেতা, আইনজীবী, এই সময়গুলোর বাইরে গিয়ে আমি একটা অন্য কথা জানতে চাই। সেই সময়ের কলকাতা শহরটা, যে শহরের পরে আপনি মহানগরী খোলেন এবং সাস্টেনেবল বেশ কিছু ডেভেলপমেন্ট আপনি করলেন, সব কিছু। আমি একটু জানতে চাইব সেই সময়ের কলকাতা শহরটা কেমন ছিল, কি মনে পড়ে? না, তখন কলকাতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, লড়াই ছিল, পাশাপাশি কিন্তু একটা ভ্রাতৃত্ব বোধ ছিল। একটু ছুরি খাওয়ার গল্পটা আমি আপনাকে বলি যে শুধু ছুরি খাওয়া তো পরবর্তী কলেজে, যখন আশুতোষ কলেজেও বিপিএসএফ বলতে আমরা 3-4 জন মাত্র ছিলাম, তখন কিছুই ছিল না, প্রবল শক্তি এসইউসি, ডিএসও আর ছাত্র পরিষদ। গেট মিটিং বক্তৃতা করছি, খুব কড়া বক্তৃতা, উত্তেজনাপূর্ণ বক্তৃতা করে নেমেছি। নামার পরই ছাত্র পরিষদের, ওর নামটা অভিক, নামটা হয়তো ভুলে গেছি, এটা আমার পক্ষে অত্যন্ত লজ্জার, নামটা ভুলে গেছি। সে এসে আমাকে জড়িয়ে ধরে বললো, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। আচ্ছা। না কেন, আমার তো তখন মেজাজ কেন, বলছি বিকাশ, এখানে আমাদের খিদিরপুর অঞ্চলে বহু খারাপ ছেলে এসছে, তারা তোমার ক্ষতি করে দেবে। এই বিষয়টা, এই যে অনুভূতি আমি এরকম সর্বত্র পেয়েছি। তখন ওই প্রবল লড়াই হতো তো, মানে যে কোনো কারণে লড়াইয়ের সামনে থাকতাম। একবার স্যাঙ্গুভলি রেস্তোরাঁয় বসে আমরা বন্ধুরা আড্ডা মারছি, সেখানে তৎকালীন ছাত্র পরিষদ, মানে আদি ছাত্র পরিষদ, তার যে সেক্রেটারি ছিল, পাড়ার নাম ছিল বরকা, শ্যামা সিনহা, এবং আমরা 4-5 জন আড্ডা মারছি। হঠাৎ তখন নব্য যুব কংগ্রেসের যে সভাপতিতে ছেলে এসে, তার নামটা বোধ হয় বিভাস, সে তো হই হই করে এসে আমাকে তুলে নিয়ে যাবে। তো ঠিক আছে, আমাকে শুধু বরকা বললো, তুমি চুপ করে বসতে পারো, আচ্ছা, তুমি কিন্তু বিকাশ কিছু বলবে না, আমি বুঝে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। সে রুখে দাঁড়ালো। সেই রুখে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতে করতে বহু লোক দেখেছেন আশেপাশে যে আমাকে আক্রমণের একটা প্রস্তুতি হচ্ছে, তারা গিয়ে ওই হাজরা মোড়ের, মানে বসুশ্রীর উল্টো দিকে স্যাঙ্গুভেলি থেকে আমি যেখানে থাকতাম প্রায় 100-150 মিটার, সে খবরটা পৌঁছে গেছে। সে এলাকার কংগ্রেসের ছেলেরা দৌড়ে এসছে। পাড়া, সৌভ্রাতৃত্ব, ব্যক্তিগত সম্পর্ক, বিকাশের গায়ে হাত দেবে, এরকম ব্যাপার এইটা ছিল। কিন্তু এটা ইদানিং এই মমতার উত্থানের পর থেকে এই সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে। যার নাম করলেন, তিনি তখন কোথায়? আপনারা তো প্রতিবেশী। আমি মানে সত্যি কথা, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, আমি যখন কালীঘাটে খুব দাপিয়ে ছাত্র বা যুব আন্দোলন করছি, আমি কিন্তু খুব দেখিনি ওকে। পরবর্তীকালে যখন ওই জয়প্রকাশ নারায়ণের উপর নাচানাচি ছিল, তখন শুনলাম এখানে পেপার মমতা ইত্যাদি। কে মমতা দেখি না, দেখো না যোগমায়া পড়তো, দেখিনি। যোগমায়া নাকি উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন ছাত্র পরিষদের? হতে পারে, আমার নজর পাই তো, আমার থেকে আমি তো পাশ করে গিয়েছি, তারপরে হয়তো ওখানে গেছে। সুতরাং আমার সঙ্গে খুব একটা ওর মুখোমুখি হয়নি, তবে পাড়ার কংগ্রেসি যারা ছিলেন পরবর্তীকালে তারা অনুগামী হয়। সেই সময়ে ছাত্র পরিষদের আপনাদের থেকে একটু সিনিয়র বা সমসাময়িক সুব্রত মুখার্জি, হ্যাঁ, সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাস মুন্সী, সুব্রতদা, প্রিয়দা ছাত্র পরিষদের তখন মূল নেতৃত্বে আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে পরবর্তীকালে আপনার একটা সখ্যের সম্পর্ক। হ্যাঁ, যখন আমি খুব স্নেহ করতেন আপনাকে। হ্যাঁ, যখন মেয়র হলাম, মেয়রের পর তারপর একটা, উনি আমার আগের মেয়র ছিলেন তো, জুনিয়র নির্বাচনের আগের বস্তি বিকাশ টিকাশ বলে উনি আমাকে খুব সেটা রাজনৈতিক প্রচারে হয়, সেটা বড় কথা না, কিন্তু পরে একটা মধুর সম্পর্ক হয়ে গেছে। বেসিক কি ডিফারেন্সটা বোঝেন স্যার? মানে এখনকার যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বা প্রিয়রঞ্জন দাস মুন্সী, তারাও তো দক্ষিণপন্থী রাজনীতি করেন। হ্যাঁ, প্রিয়বাবুর বিরুদ্ধে কত মিনিটে গেছি, পরবর্তীকালে প্রিয়বাবু যখন দেখা হয়েছে, কথা হয়েছে, ডেকে নিয়ে কথা বলেছেন। যাই হোক, সেটা সৌজন্যমূলক কথাই হোক, কিন্তু এটা হচ্ছে যে এর রাজনৈতিক বিরোধিতায়, ব্যক্তিগত বৈরিতায় নিয়ে যাওয়া, এই কালচারটা মমতা তৈরি করেছে। কীরকম তৈরি করেছে আমি বলি, আমি নাম করব না। তখন আমি মেয়র, আমরা ওই ই সার্ভিস চালু করছি, প্রথম ইন্ট্রোডাকশন ই সার্ভিস চালু। প্রথম কোথায় করা হবে, বিভিন্ন বোরো ছিল, একটা বোরো
তৃণমূল কংগ্রেসের কন্ট্রোলে, আমরা সেখানে চালু করি। নাম করছি না, কেন বললে সবাই চেনে যাবে। সে তার যে চেয়ারম্যান ছিল, আমি তাকে বললাম চলো না, আপনাদের ওখানে হচ্ছে, হই হই করে হবে। ও বলে বিকাশ দা আমি না থাকতে পারবো না, নামটা করা যাবে না। না আপনি দাদা করুন, আমি সব ব্যবস্থা করে দেবো। সেদিনকে আমি ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, করেছিলেন। আসতে পারে, কিন্তু আসতে পারি না। কেন? না আপনি জানেন না, সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। ওর নেত্রীর ব্যাপারে দিদি বলে তখনই মানে এই যে ব্যক্তিগত পরিসরে তাই তো রাজনীতি যে একটা আদর্শগত লড়াই, তাই তো সেটাকে যে ব্যক্তি পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আমি বহু গণ্ডগোল হয়েছে। কংগ্রেসরা হয়ে হয়ে করে গুন্ডামি করতে আসছে, আমি গিয়ে দাঁড়িয়েছি, দেখা হয়েছে, তুমি সরে যাও, তোমার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, ব্যক্তিগত বিরোধ নেই। সেই এইটা ছিল, কিন্তু নষ্ট হয়ে ছুরি খাওয়ার গল্পটা মানুষের আরেকবার একটু জানা চুরিচা দরকার। তখন তিনিই জল খাওয়ালেন। না, সেটা গল্পটা হচ্ছে যে আমি কালীঘাট হাই স্কুলে পড়তাম। কালীঘাট হাই স্কুলে তখন ওই প্রাইভেট স্কুল ফাইনাল পরীক্ষার একটা সময় ছিল, ট্রানজিশন পিরিয়ডে সিট পড়েছিল। আমাকে কয়েকজন এসে বলে যে ভীষণ গণটোকাটুকি হচ্ছে, হই হই হচ্ছে, জানো। এই বিখ্যাত গণটোকা। আর আমার তখন সামনে নিজেরও পরীক্ষার প্রস্তুতি, যখন দৌড়ে গেলাম, আমি দেখলাম কি এখানে করতে দেবো না আমি। এই নিয়ে যারা করছেন ঝগড়াঝাটি, হঠাৎ টানা হ্যাঁচড়া হচ্ছে। তারপরে হঠাৎ পেছন থেকে একজন বলতো, বিকাশ তোমায় মারছে। যেই বলছে মারছে, আমি ঘুরে ছুরিটা আমার এইখানে পড়লো। এখনো সেই মানে দাগ দাগ আছে না? হ্যাঁ, ব্যথা হয়? হ্যাঁ, এখন ব্যথা হয় না। ও ছুরি তাই এখানে স্ট্যাব করেছে? হ্যাঁ, ছুরিটা এখানে পড়লো। মানে আমি তখন ওর দাগ শুনে আমি সঙ্গে সঙ্গে যদি রিফ্লেক্স না হতো, তাহলে হয়তো গলায় ফলায় পড়তে বা যাই হোক। তা হলো, তো আমিও ওই অবস্থাতেই ধরে তাড়া করে গেলাম। তা খানিকটা পার লোকজন দৌড়ে গিয়ে আমাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে গেলেন, এবং হসপিটালে যখন ভর্তি হয়েছি, সেখানে একজন খুব বড় সার্জন ছিলেন, তিনি আজকে মারা গেছেন, ডক্টর অপূর্ব সাহা। তিনি আবার ওই কালীঘাট অঞ্চলে ভাড়ায় থাকতেন। তিনি দেখে বলছে, আরে আমি তো চিনি একে। তারপর অপারেশনটা হলো, বলে না আরেকটু বেশি ভেতরে গলে হাতটাই বাদ যেতে হতো। এখন যখন অপারেশন হয়ে বেডে দিয়েছে, যখন আমার জ্ঞান ফিরছে, আমি তখন জল করছি, গলা শুকিয়ে গেছে। তো পাশের বেডের একজন, পিজিতে পাশের বেডের একজন, সে আমাকে উঠে জল দিল। জল দেওয়ার পর একটু সুস্থ হলাম। তখন একটু কথা হচ্ছে, সে বেচারা আবার বোম বাদ দিয়ে গিয়ে হাত উড়ে গেছে। সে আমাকে নিজে বলছে যে একটু উগ্র বাম রাজনীতি করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আজকে আমি তোমায় জল দিয়ে বাঁচালাম, আমার কিন্তু দায় ছিল তোমাকে খতম করার। তো আমি তখন, আমার অত তো শক্তিও তখন নেই, আমি শুনে হাসছি। তারপর তার সঙ্গে বন্ধুত্ব হলো। কথা, এই কথা শুনে আমাদের পাড়ায় তখন পুরনো কংগ্রেসি নেতা, পরে বিপ্লবী বাংলা কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন নির্মলেন্দু মুখার্জি। আচ্ছা। সবাই থেকে তার ডাক নাম ছিল ন্যাড়াদা বোধহয়। তিনি আমাদের পাড়া থাকবেন। তিনি শুনে সঙ্গে সঙ্গে পিজিতে গিয়ে দায়িত্ব নিয়ে আমাকে রিলিজ করে বাড়ি নিয়ে চলে গেছে। না, এখানে রাখা যাবে না। মানে এইরকম স্নেহ ভালোবাসা আমি মানুষের, এই সোশ্যাল ফেব্রিকটা এখন একেবারে নেই। কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রীকে রসগোল্লাও খাওয়াতে পারলেন না। আমার দেখুন, আমি কখনোই মনে করি না যে রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত বিরোধিতা। এই যে মাঝে মধ্যে উনি ফুঁসে ওঠেন আপনার বিরুদ্ধে, সে ওঠেন, এই ফাইল বার করবো, তা আপনি তো একদম সেই মেঘনাথের মতো বারবার করে গোপনে, আপনার কি খুব রাগ, মানে এত মানে এরকম বিড়ম্বনায় ফেলছেন? আমি খুব খুশি হই না, আপনি এরকম বিড়ম্বনায় ফেলেন কেন বারবার করে? মামলা বিকাশ, চাকরি খেকো বিকাশ। তো আপনি এক জায়গায় বলছিলেন, আমি শুনছিলাম, এটা অ্যাকচুয়ালি মানে মানুষের জানা দরকার এটা, মানে এই সংখ্যাটা কত হতে পারে 2011 সালের পর থেকে চাকরি মামলা করে বিভিন্ন সময় কতজনের চাকরি আপনারা ব্যবস্থা করেন? এই ডিটেলসটা আমার জুনিয়র, বিশেষ করে বিক্রম দিতে পারবে। কেন বিক্রম বলছিল যে স্যার আমরা এখান থেকে পাল্টা প্রচার করবো, আমি ওদের বারণ করেছি। আপনারা বারণ করলেন? দেখুন, প্রচার করি কি হবে? না, প্রচার করতে হবে তো, তার কারণটা হচ্ছে যেটা, যে আমি মানুষ তো মামলা করে কম করে 3 থেকে 4 হাজার ছেলে চাকরি পাইয়ে দিয়েছি। সেটা আপনি প্রচারে আনতে চান কি হবে? কিন্তু আজকে রাজনীতি যখন প্রচার সর্বস্ব,
স্যার আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সততার প্রতীক একটা তো কয়েনেজ হয়ে গিয়েছিল, এই কয়েনেজটা হঠাৎ করে সরে গেল কেন, হঠাৎ করে উবে গেল দেখুন? এই সততার প্রতি কয়েনেজটার বিরুদ্ধে আমি প্রথম দিন থেকে তীব্র লড়াই করেছি রাজনৈতিকভাবে। প্রথম কথা আমার বক্তব্য ছিল যে আমরা যে সংস্কৃতিতে বড় হয়েছি সেখানে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যে নিজেকে প্রচার করছে আমি সততার প্রতীক, আমি বলছিলাম সবচেয়ে বড় সৎ। আর সৎ একজন মানুষ হবেন এটাই তো খুব স্বাভাবিক। সেটা এই প্রচার করছে আমি সবচেয়ে বড় অসৎ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছিল তখন চিটফান্ডের সব চলছে, তাহলে চিটফান্ডের টাকায় সততার প্রতীক। আজকে আর চিটফান্ডের, আজকে একটু যেহেতু ইস্যু ভিত্তিক না, আপনার সঙ্গে একটু ক্যাজুয়াল একটা ইয়েতে একটু হালকা ছন্দে গল্প হচ্ছে, আমি সেই জন্য জিজ্ঞেস করব, এই চিটফান্ড একদম প্রথম যে সামনে আসা কেলেঙ্কারি, সরাসরি ভুক্তভোগীর সংখ্যা কত হতে পারে সারদায়? 50 থেকে 60,000 মিনিমাম, আরও বেশি হতে পারে। উনি জানতেন না? উনি সব জানতেন, উনি সব জানতেন। আপনি জেনে রাখবেন যে এমন কোনো দুর্নীতি 2011 উত্তরকালীন বা ওই সময় থেকে হয়নি যে দুর্নীতির সঙ্গে উনি প্রত্যক্ষভাবে যুক্ত নন। উনি যদি না জানেন, আমি দুটো জিনিস, উনি যদি জানেন তাহলে উনি অপরাধী, যদি না জানেন তাহলে উনি ব্যর্থ, কারণ ওনার সরকার, ওনার ক্যাবিনেট, ওনার দল কি করছে উনি তা জানেন না। সব জানেন। তো আজকে সেই মামলার আজকে ধরুন এটা নিয়ে তো ব্যাপক লড়াই হলো। তখন আব্দুল মান্নান তিনিও খুব উদ্যোগ নিলেন। একদম, তিনি এসে আমাকে প্রথম ধরলেন যে আমি সুপ্রিম কোর্টে মামলা ফাইল করবো, আপনি করে দিন। তো আমি তাকে বললাম, বা আপনাদের কংগ্রেসে এত বড় সব লয়ার আছে দিল্লিতে? বলে আমি সব বুঝি না, আপনি যাবেন কেন বলুন করুন। তো আমরা গেলাম, দিনের পর দিন সেখানে মামলা হয়েছে এবং এটা রীতিমতো চ্যালেঞ্জ ছিল। প্রকৃতপক্ষে ওইদিকে সব নামি দামি লয়াররাও ছিলেন। যেদিনকে অর্ডারটা হলো তখন একটা প্রচণ্ড উৎসাহ মানুষের মনের মধ্যে হয়েছিল, একদম মনে আছে। এবং মামলা চলাকালীন আজকে তিনি এখন ওইদিকে গেছেন, তার মুখপত্র, তখন তিনি হেফাজতে ছিলেন, তাঁর হয়ে তার লোকেরা আমাকে তথ্য দিয়ে বলছেন এগুলো বলুন, এগুলো বলুন। সুতরাং এই যে একটা ব্যাপক দুর্নীতি, যে দুর্নীতিতে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হলেন, সেই হাজারো মানুষের ক্ষতির উপর দাঁড়িয়ে যে উল্লাস করে তাকে আমি রাজনৈতিক নেতা বলে মানতেই চাই না। ইতিমধ্যে আমাদের হাতে একটু চায়ের কাপ চলে এসছে শীতের সন্ধ্যায়। হ্যাঁ, আড্ডা মারতে গেলে চা ছাড়া আড্ডা হয় নাকি? এটা প্র্যাকটিক্যালি, এবং স্যারের বাড়ির এই চাটি আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। স্যার, তারপরে যে বিষয়টা, মেয়র, আপনি যখন মেয়রশিপ চলছে সেই সময় আমার মনে আছে এই কথাগুলো বলার জন্য আদৌ আলাদা করে আপনার বা আপনার দলের হয়ে প্রচার করার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো একদম লেখা আছে তথ্য। এই যে আজকে গঙ্গার তলা দিয়ে মেট্রো যাওয়া নিয়ে এত কিছু, এত হই হই হচ্ছে, তখন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর, তারপরে এই যে ফ্লাইওভার, মা ফ্লাইওভার থেকে শুরু করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, রাজারহাট নিউ টাউন থেকে শুরু করে সল্টলেক এইভাবে গড়ে ওঠা, এই বিষয়গুলো মানুষের সামনে, বিশেষ করে আমার যারা ইয়াং জেনারেশনের বন্ধুবান্ধব আছেন, জেন জি, তারা তো উন্নয়ন উন্নয়ন এই শব্দগুলো শুনে আসছেন, কিন্তু এই সম্যক একটা আপনাদের সেই সময়ের করা কাজগুলো একটা পরিকাঠামোগত উন্নয়ন, শহর এবং শহরের প্রান্তিক স্তর, ধরুন এই বিধাননগর বা আমরা বললাম জ্যোতিবসুনগর, নিউ টাউন যেটাকে বলা হয়, এই সামগ্রিক কৃতিত্ব বাম সরকারের। আমি তো 5 বছর মেয়র ছিলাম, আর বাইরেও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য মিলে যত বড় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে সব কিন্তু বাম আমলে। এমনকি এটা হয়, এমনকি তৃণমূলের এমএলএরা, এই কাউন্সিলর আমাকে বলতেন, স্যার আপনি যা কাজ করেছেন, যদি আমরা এই কাজ করতাম আমরা প্রচারে ফাটিয়ে দিতাম। এখনও যদি কারোর সঙ্গে কোনো একান্তে কথা হয় তারা হয়তো বলে ফেলবে। ওরা বেশি প্রচার করে, আর আমাদের এই যে প্রচার বিমুখতা, এটা উচিত, আমিও মনে করি প্রচার করার দরকারটা কি। কিন্তু আপনি তো নিজের কথা প্রচার করতে চাইছেন না, এটা দরকারটা কি? আমি তাই মনে করি দরকার আছে এখন মনে হচ্ছে। কারণ আমার মনে আছে, আমার জেলার, আমার তো বর্ধমানে বাড়ি, আমার জেলার নেতা, প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা বিনয় চৌধুরী, তিনি বলতেন তুমি শুধু ভালো হলেই হবে না, তুমি ভালো এটা মানুষের সামনে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু বিনয় দা সেটা তো করতেন না। তো স্যার, সেই সময়টা এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর তৈরি হওয়া বা এই যে ব্যাপারগুলো, এই ইতিহাসগুলো একটুখানি বলুন। দেখুন, নগর পরিকল্পনা
সেই সময় যথেষ্ট সুচিন্তিতভাবে হয়েছিল। ইস্ট ওয়েস্ট এই যে মেট্রো করিডর, তখন একটা জাপানি কোম্পানির সঙ্গে চুক্তি করে বুদ্ধদা এটা কার্যকর করার চেষ্টা করেছিলেন। এই যত ফ্লাইওভার দেখছেন কলকাতা পুরসভায়, তখন সমস্ত পরিকল্পনা কাজও হয়ে গেছে। নতুন কোনো ফ্লাইওভার বামফ্রন্ট চলে যাওয়ার পর হয়েছে বলে আমার মনে হয় না, ভেঙে পড়েছে। হ্যাঁ, এবং যেটা স্বাভাবিক, একটা সরকার ক্ষমতায় থাকে তার তো কিছু সাধারণ কাজ করতে হয়। আমি উদাহরণ দিই যে ছেলে মেয়ে জন্ম দিলে বাপ মাকে সাধারণভাবে তার খাবার জোগাড় করতে হবে, তাকে জামা কাপড় পরার ব্যবস্থা করতে হবে, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তাই তো, এটাই স্বাভাবিক। আসল হচ্ছে আমাদের এখানে স্বাভাবিক কাজটাকেই প্রচার মাধ্যম অস্বাভাবিক মনে করেন, কেন তারা অস্বাভাবিক কাজ করার মতো আশা আকাঙ্ক্ষা করেন না প্রশাসনের উপরে। যার ফলে দেখবেন আমাদের দেশে যত প্রচার হয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যেই কাজগুলোর কথা বলে, এই তো স্বাভাবিক কাজ, এর মধ্যে কৃতিত্ব। বাবা একটা কথা বলতে, পুলিশ একটা ইনভেস্টিগেশনের কাউকে ধরে সাজা দেবে, তো তার স্বাভাবিক দায়িত্ব, এটার জন্য তিনি মানে এন্টাইটেলড এই কাজটার জন্য। আর বাবা একটা কথা খুব বলতেন যে তুমি ট্রেনে টিকিট কেটে উঠবে, এটাই তো স্বাভাবিক। কাউকে বলনি কি বা তুমি মেয়ের ছেলের বিয়েতে পণ নেবে না, এটাই তো খুব স্বাভাবিক। না আমি পণ নিয়ে এটা আর বলার কি। কিন্তু আচ্ছা স্যার, রাজারহাটের ব্যাপারটা গৌতম দেব বুদ্ধদেব, রাজারহাট গৌতম দেব যে উদ্যোগ নিয়ে করেছেন, আমার তো নিজের ধারণা সেই সময় গৌতমের ওই উদ্যোগ না থাকলে রাজারহাটের আজকে এই চেহারা হতো না। বুদ্ধদা উদ্যোগ নিয়ে যেভাবে সেক্টর 5-এ সাইবার সিটি আমি বলি তৈরি করেছিলেন, লোকে গাল্লায় যে সিপিআইএম নাকি কম্পিউটারের বিরোধিতা করেছে, তাহলে সেই প্রসঙ্গটা একটু ক্ল্যারিফাই করুন। এটা একেবারে অপপ্রচার। এটা আমাকে আমার কিছু কিছু আইনজীবী বন্ধু বলেন, তুমিই প্রথম যে কম্পিউটারের বিরুদ্ধে মামলা করেছে। হ্যাঁ, মামলা প্রথম করেছিলাম, আর কম্পিউটারের বিরুদ্ধে মামলা করিনি। আমরা মামলা করেছিলাম যে কম্পিউটার এলে পরে হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্স সেটাকে তোমরা কিভাবে কাজে লাগাবে তার পরিকল্পনা কোথায়। এবং আমরা যদি কম্পিউটার টেকনোলজি বিরোধিতা করবো, তাহলে সেক্টর 5 তৈরি হলো কেন? ভারতবর্ষে প্রথম মোবাইল ব্যবহার করেছিলেন জ্যোতিবাবু। হ্যাঁ, এই কিছু কিছু প্রচার থাকে না, প্রচারের আবহে মানুষ ভেসে চলে যায়, খড়কুটোর মতো বাঁচানোর চেষ্টা করে না। আপনি দেখেছেন কিনা জানি না, তবে আপনি স্যার যথেষ্ট টেকসেভি মানুষ। একটি ইউটিউব চ্যানেল এখন স্পন্সর করছে, স্পন্সর্ড একটা চ্যানেল ইউটিউবে দেখা যাচ্ছে। আপনি যদি বাংলাকে ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৃণমূল কংগ্রেস, আমি আলাদা করে তাদের সেনাপতি আমি নাম করব না, তার ব্রেইন চাইল্ড এই চ্যানেলটি। সেখানে রাজারহাট 2011 বলে একটি ফাঁকা রাস্তার ছবি দেখানো হচ্ছে, রাজারহাট 2025 বলে একটি জমজমাট শহরের ছবি দেখানো হচ্ছে। আপনিও দেখতে পাবেন, আমি খুললে হয়তো এখনও দেখাতে পারবো। তো রাজারহাটের ইতিহাসটা একটুখানি কী ছিল, জায়গাটা কীভাবে বলছি যে তৃণমূল কংগ্রেসের যারা প্রচার করছেন তারা অতীত সম্পর্কে কিছুই জানেন না। তারা একটা তৈরি করা স্বর্গরাজ্য পেয়েছেন, সেটাকে তারা ধ্বংস করছেন। আজকে যে গতিতে বাম আমলের সেক্টর 5-এর পরিকাঠামোগত শুধু উন্নয়ন না, যেভাবে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলো আসছিল, আজকে এটা কমে গেছে, আসছে না। ইনফোসিস সে পালিয়ে গেল প্রকৃতপক্ষে। রাজারহাটে ওইসব অঞ্চলে যখন তৈরি হচ্ছে তখন কি পড়েছিল, ফাঁকা মাঠ ময়দান, মনে নেই? এগুলো মানে খারাপ লাগে বলতে যে নির্বাচনের আগে তো মাননীয় ফাইল সাজিয়ে বার করবো, পটুয়াটোলা থেকে এত ফাইল কিনে নিয়ে গিয়ে বলছেন, তিনি তো বিরোধিতা করেছেন। এই যে আজকে এই বাইপাস, আমি যখন রামগড়ে থাকতাম তখন আমি যখন দিল্লি ফেলে যেতাম ভোরবেলায়, বাইপাস লোকে ভয় পেত, বাইপাস দিয়ে যাচ্ছ। এই বাইপাস তৈরি করার ক্ষেত্রেও তিনি বাধা দিয়েছিলেন। আমার মনে আছে প্রশান্ত সুর তখন মন্ত্রী ছিলেন, তিনি রাস্তায় শুয়ে পড়ে আমাদের পরে আন্দোলন করতে, রাস্তায় শুয়ে পড়ে তিনি প্রতিবাদ করছেন বাইপাস করতে দেওয়া হবে না। কি হবে তাহলে, মানে কি হবে, কি করতে দেওয়া হবে? তো কোনো কাজ করতে দেওয়া হবে না, অন্ধ বিরোধিতা, একদম একদম। কম্পিউটারের বিরোধিতার ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করুন। মানুষ, আমরা কম্পিউটার যখন বিভিন্ন ব্যাংকে চিত্তব্রত মজুমদার সেই সময় সিআইটিউ নেতা, একদম আমার বলছি কম্পিউটার নিয়ে যখন হয় তখন কোর্টে মামলা করলাম। আমার সেই মামলার সিনিয়র ছিলেন সোমনাথ চ্যাটার্জি। ব্যাংকের হয়ে আমরা মামলা করে বললাম যে তুমি কম্পিউটার যখন ইন্ট্রোডিউস করছো তাহলে এই লোকগুলো বেকার হয়ে যাবে, ভবিষ্যতে এমপ্লয়মেন্টের অপরচুনিটি কমে যাবে, তাহলে তোমার প্ল্যানিংয়ে এই হিউম্যান রিসোর্সটাকে ব্যবহার করার জন্য কী পরিকল্পনা করেছো। এটাকেই ওরা প্রচার করে দিলেন যে কম্পিউটারের বিরোধিতা।
আমি আবারও বলি যে বামফ্রন্ট সরকার না থাকলে আজকে পশ্চিমবঙ্গের বুকে সেক্টর 5 তৈরি হতো না। তাহলে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটার বিরুদ্ধে আপনারা হেরে যাচ্ছেন, এটা তো স্বীকার হ্যাঁ, হেরে যায়, কারণ প্রচারের কাছে হেরে যাই আমরা। আমি তো বলি যে লোকে বলে না যে তখন তো এত সোশ্যাল সাইট ছিল না, সোশ্যাল সাইট ছিল না বলে প্রচারটা একমুখী হয়েছিল। ছাপা কাগজে লোকে যা পড়তো সেটাকে মনে করে নিতে একটা বেদ বাক্য। এখন বরং এই ছোটোখাটো পোর্টালগুলো হয়েছে, এই সমস্ত ইউটিউব চ্যানেল হয়েছে যারা আমাদের কথা বলেন, আমাদের পাল্টা কথা তো লোকে শুনতে পায়। যেমন ধারাবাহিক অপপ্রচার হয়েছে এই রক্তমাখা ভাত সাইবাড়ি, রক্তমাখা ভাত জ্যোতিবাবুর এমন তো কথাই হয়, ধারাবাহিক প্রচার হয়ে গেছে মরিচঝাপি। একদম একদম। মরিচঝাপি নিয়ে আগেও একটা এপিসোড করেছিলাম, আবারও করবো, কিন্তু রক্তমাখা ভাত নিয়ে। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে যে অনিতা দেওয়ানের ঘটনা ভয়ঙ্কর নিন্দনীয় কোনো মানে ভাষাই আমার মনে পড়ছে না, মানে ভাবতে কী বলে নিন্দা জানাবো। কিন্তু জ্যোতিবাবু কি সত্যিই বলেছিলেন? এরকম তো কতই হয়। জ্যোতিবাবু যেটা বলেছেন যে এই ঘটনা দিয়ে প্রমাণ হয় না যে আইন শৃঙ্খলাটা ভেঙে পড়েছে। একটি ঘটনা দিয়ে, একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে প্রমাণ হয় না যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। সেটাকে পত্রিকা তাদের মতো করে তৈরি করে দিল। এরকম তো কতই হয়। এবং এটা বলছে না যে ওই অনিতা দেওয়ান ঘটনায় সেই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের সাজা হয়েছে, তারা সাজা খাচ্ছে। আচ্ছা, এরকম কোনো অভিজ্ঞতা মনে পড়ে স্যার যে জ্যোতিবাবু বা বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী তিনি লাইব্রেরিতে এই কাগজ থাকা যাবে না এই ধরনের কোনো ফতোয়া দিচ্ছে? অসম্ভব। আমার তো মনে পড়ে বর্তমান প্রতিদিনের সেই সময় প্রচুর বাম আমলে পাড়ায় পাড়ায় লাইব্রেরি তৈরি হয়েছে। সেখানে সরকার থেকে লাইব্রেরিয়ান, পিয়ন তাদের ব্যবস্থা করেছেন, বই কেনার জন্য গ্রান্ট দিয়েছেন। আমার কালীঘাটে সত্যচরণ ইনস্টিটিউট বা একটা লাইব্রেরি ছিল, আচ্ছা, আজকে বন্ধ হয়ে গিয়েছে। ওই লাইব্রেরিটা আমরা তখন মানে বাঁচাবার জন্য বানের জলে ভেসে যেত, বই নষ্ট হয়ে যেত। আমরা ছেলেরা জড়ো করে লাইব্রেরিটাকে বাঁচিয়েছিলাম, সরকারি অনুদান নিয়ে এসে লাইব্রেরির বই বাড়িয়েছিলাম, লাইব্রেরিয়ান নিয়োগ করেছিলাম, সাইকেল পিয়ন নিয়োগ করেছিলাম। এবং সেই লাইব্রেরির ক্ষমতা দখলের জন্য রীতিমতো কংগ্রেসীদের সঙ্গে আমাদের লড়াই হতো, মারামারি না। কে কত দক্ষতার সঙ্গে লাইব্রেরি পরিচালনা। এই কথা যখন বললেন, সেই সত্যচরণ ইনস্টিটিউট আমি সেদিনকে গিয়ে দেখলাম, বহুদিন যেতে পারি না, বন্ধ হয়ে গেছে। স্যার সিদ্ধার্থ শঙ্কর রায় না মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আপনি উল্টো দিক থেকে বলছেন, আমি পজিটিভলি বলছি, মানে কে বেটার মুখ্যমন্ত্রী আপনার মতো? না না, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে মমতার কোনো তুলনা হয় নাকি? সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আমাদের ডেফিনিট অ্যাটাক হচ্ছে তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে ডেমোক্রেটিক ভয়েসকে নষ্ট করার চেষ্টা করেছেন। তিনি নকশালের দমনের নাম করে ছেলেগুলোকে রঞ্জিত গুহকে কাজে লাগিয়ে নষ্ট করেছেন। কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়ের একটা সুপার ইন্টেলিজেন্স লেভেল ছিল। আরে কি, কার সঙ্গে কার তুলনা করছেন? স্যার আজকে আপনার জন্মদিন, অনেকে আসবেন, অনেক কিছু, আমি তার মধ্যে খুব বেশি সময় নেব না। মানে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে গল্প এই প্রসঙ্গে একটা কথা বলে রাখার যে খুব তাড়াতাড়ি একটি ইউটিউব চ্যানেল, পডকাস্ট চ্যানেল, এক্সক্লুসিভ পডকাস্ট চ্যানেল খুব তাড়াতাড়ি আসছে, যেটাতে হোস্ট আমি, গেস্ট হতে পারেন আপনিও, এবং সেই পডকাস্ট চ্যানেলের প্রথম অতিথি আরও অভিজ্ঞতার ঝুলি খুলবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এখন থেকেই আগাম আমন্ত্রণ আপনাদের উপস্থিতিতে আমি জানালাম। আমি একেবারে শেষ যে বিষয়ে আসব, এসএসসি তৈরি হলো কেন, কিভাবে? দেখুন, আমার মনে আছে তখন সরকার মামলা করতে একটা সময় ছিল কি, স্কুলগুলো চালাতো বিভিন্ন ম্যানেজিং কমিটি, গভর্নমেন্ট থেকে গ্রান্টস ইন এইড দেওয়া হতো। এই ম্যানেজিং কমিটি বিভিন্ন জায়গায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যেত অনিয়ম হচ্ছে। তখন সরকার ঠিক করলেন যে এটা তাদের হাতে রাখা উচিত না। আত্মসমালোচনা, হ্যাঁ, রাখা উচিত না। এবং সরকার যেহেতু ভালো বেতন দিচ্ছেন, যোগ্য শিক্ষক আসা উচিত। আমি আরেকবার একটু ক্লিয়ার হই, মানে জ্যোতিবাবুর মন্ত্রিসভা, মানে জ্যোতিবাবু মানে মুখ্যমন্ত্রী বলে আমি জ্যোতিবাবুর মন্ত্রিসভা বলছি, সেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিচ্ছে যে বেশিরভাগ ম্যানেজিং কমিটির মাথায় তখন সিপিআইএম, এ বিষয়ে কোনো সন্দেহই নেই, মানে থাকতেই পারে না যে এই শিক্ষক নির্বাচনটা দলীয় প্রভাব মুক্ত হোক। তাহলে সেক্ষেত্রে এটা বামফ্রন্টের সুচিন্তিত সিদ্ধান্ত, এবং সেই জন্যই স্কুল সার্ভিস কমিশন তৈরি। ঠিক এই জায়গাটাতেই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে এই সময়টা আপনারা চিরকুটে যা করার করে ফেলেছেন। ও দেখুন না যে কোন লোকটা অযোগ্য ছিল, কাকে চিরকুটে। সুজন চক্রবর্তীর স্ত্রী অযোগ্য নাকি? চিরকুটে চাকরি চাকরি হয়েছে, সেটা চিরকুটে চাকরিটা হলো, প্রমাণটা কোথায়?
আমি তো বুঝতে পারছি না। দেখুন আমিও তখন না অনেক, আমি সুজনদা আমিও তখন একটি স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিলাম, অনেক অল্প বয়স হলেও। তখন এসএসসি আসেনি, স্কুল শিক্ষক নিয়োগের ব্যাপার। চিরকুটে চাকরি করতেন? শুনুন না, শিক্ষক নিয়োগ আবার সে আত্মকথা এসে যায়। তো একজন তিনি প্রার্থী ছিলেন, তিনি গিয়ে এক সিপিআই নেতাকে ধরেছিলেন। তিনি বলছেন যে বিকাশ আছে, ওখানে কোনো রকম দুর্নীতি হবে না, কোনো রকম ফেভারিটিজম হবে না, আমি বলতে পারবো না, তোমার যোগ্যতা থাকে চাকরি পাবে। এবং সত্যি যিনি যোগ্য তিনি চাকরি পেয়েছিলেন, তিনি পরে এসে আমাকে এই ঘটনাগুলো বলে গেছেন। এসএসসি তারপরে কিভাবে তৈরি হলো? এসএসসি তৈরি হলো একটা স্ট্যাটুটরি বডি, তার দায়বদ্ধতা থাকে আইনের কাছে, আইনে যে কথা বলা আছে সেই মেনে কাজ হবে। এবং 2011 আগে পর্যন্ত প্রতি বছর এসএসসি তৈরি হওয়ার পর প্রতি বছর পরীক্ষা হয়েছে, প্রতি বছর নিয়োগ হয়েছে, স্কুলের সংখ্যা বেড়েছে, ছাত্র সংখ্যা বেড়েছে। বছর বছর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বোর্ডের কাছে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। এই তথ্য আছে, আমার দেওয়া তথ্য না। আমি এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন করব, দর্শকের কাছে একটা প্রশ্ন করব। তখন বছর বছর এসএসসি হতো, আমরা দেখেছি, এবং মেধাবী ছাত্রছাত্রীরা একদম গরিব ঘর থেকে আসা, গ্রামের, প্রত্যন্ত গ্রামের, তারা কুপি জেলে পড়তেন। তারা এখনও সসম্মানে চাকরি করছেন এবং তারা জানতেন যে আমার এসএসসিটা হবে, আমি যদি মেধা থাকি চাকরি পাবো। কিন্তু তখন দুর্গাপূজায় 10,000 টাকা করে দেওয়া হতো না, 1 লক্ষ টাকা করে দেওয়া হতো না, 1.5 লক্ষ টাকা করে দেওয়া হতো না। এখন হয়। কোনটাকে আপনারা সমর্থন করেন আপনারা জানাবেন। আমার একেবারে শেষ দিকে আমি এগিয়ে এসেছি, অনেকক্ষণ কথা চলছে। কুপি, আমার একটা খুব করুণ অভিজ্ঞতা আছে। মানে সেই অনুষ্ঠানে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। কাঁচটা পাড়ায় তখন বহু জায়গায় এরকম আমাকে ডাকতেন। একটা নিয়ম চালু হয়েছে না সাম্প্রতিককালে, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করলে পরে তাদের এলাকায় সম্বর্ধনা দেওয়া হয়। তো এরকম লিস্ট ডাকা হচ্ছে, কেউ 700 পেয়েছে, কেউ 800 পেয়েছে, কেউ বলছে তার 3 জন টিউটর ছিল, 4 জন টিউটর ছিল। তো একটি ছেলের নাম বলা হলো, সে ছেলেটি আসেনি, তার বাবা চিহ্ন বসন, চেহারা দেখে বোঝা যাচ্ছে শ্রমজীবী মানুষ। তিনি এসে আমাকে বললেন যে আমার তো ছেলে আসতে পারেনি, আপনি কি আমাকে ওর পুরো উপহারটা দেবেন আর আমায় 2টো কথা বলতে দেবেন? তাহলে নিশ্চয়ই, কেন কথা বলবেন? তাঁর কথা। তিনি বলছেন যে আমি তো লেখাপড়া শিখিনি, সারাদিন কুলিগিরি করি, রাত্রিবেলা এসে দেখি কুপি জ্বালিয়ে আমার ছেলে পড়ছে। সে কি পড়ছে আমি বুঝি না। তো সে পাশ করেছে, সে কত 400 না কত পেয়েছে, এটি কম পেয়েছে? তা আমি তাকে বললাম যে কম পেয়েছে মানে সবচেয়ে ভালো পাই। সে ভদ্রলোক বলছে, দেখুন সরকার আমার ছেলেকে বিনা পয়সায় পড়ার সুযোগ দিয়েছে বলেই সে আজকে স্কুলে যেতে পারছে, সে পড়ছে, পাশ করছে, আমি তাকে কোনো রকম সাহায্য করতে পারিনি। এই যে উত্তরণ, এই উত্তরণটাই ছিল বামফ্রন্টের সবচেয়ে বড়। তখন আপনাদের পথসভায় আমার মনে আছে, নির্বাচনী পথসভাগুলোয় তখন আপনাদের নেতারা বলতেন যে আমরা ভাতের ফ্যান থেকে ইলেকট্রিক ফ্যানে পশ্চিমবাংলাকে নিয়ে এসেছি। এটা ছিল আমাদের সাফল্য, যদিও আপনাদের সাফল্য মানুষ মানছেন না। ফার্স্ট জেনারেশন এডুকেশন পশ্চিমবঙ্গে ব্যাপক হারে তা ছড়িয়ে পড়লো বামফ্রন্ট সরকারের বিনা পয়সায় স্কুল তৈরি করার জন্য। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এখন এসএসসি মানে এরকম একটা, পিএসসিও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ওই বিরাট পিএসসি বেতন মামলা আছে তো, যাদের দিয়ে পিএসসি গঠন করা হয়েছে দেখলে চমকে যাবেন, মামলাগুলো শুনানি হয় না দুর্ভাগ্যবশত। মানে পিএসসি, মানে আমরাও তো একটা সময় মানে পিএসসিতে মানে, তারপরে তো যাই হোক ব্যক্তিগত কথা নয়, প্রশ্ন হচ্ছে যে এসএসসিকে যখন এরকম কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার, আজকে অমৃতা সিনহা জানতে পারছি আগামীকাল তো হাই ভোল্টেজ মামলা, রাত্রিবেলা এই সময় আপনার সঙ্গে ওভারফোন কথা আমাকে বলতে হবে, ঠিক কেমন লাগে স্যার এসএসসিকে যখন এইভাবে কথা বলা হয়? আরও একটা আমি প্রশ্ন জুড়ে দিচ্ছি, আজকে জাস্টিস সিনহা বলেছেন যে সুপ্রিম কোর্ট আপনাদেরকে নিয়োগ করতে বলেছেন, আপনারা ওএমআর শিট পাবলিশ করুন। ব্রাত্যদা বলেছেন, ব্রাত্য বসু বলেছেন যে তিনি, ব্রাত্য বসুর জন্য খারাপ লাগে, ব্রাত্য বসু এরকম একজন নাট্যকার, তিনি আজকে এই জায়গায়, যাই হোক, ব্রাত্য বসু বলেছেন যে আমরা পাবলিশ করতেই পারি। তো প্রশ্ন হচ্ছে যে পাবলিশ যদি করতেই পারেন তাহলে করছেন না কেন? সহজ কাজ তো। দেখুন, পাবলিশ করা তো সেদিনই উচিত ছিল যেদিন হাইকোর্টের ডিভিশন রায় দিয়েছে। করছেন না কেন? করতেই পারেন, করছেন না কেন? করতে পারবেন না। সততার সঙ্গে
তথ্যভিত্তিক লিস্ট পাবলিশ করতে পারবেন না, পিঠের চামড়া গুটিয়ে দেবে যাদের নাম পাবলিশ করবেন, তাদের থেকে টাকা নিয়েছেন। এবং সুপ্রিম কোর্ট তো এখনও টাকা ফেরত দেওয়ার ব্যাপারে রিজিড। আইন আর আইন হয়ে গেছে ওটা, আইন অর্থাৎ বিচারের আইন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে সুপ্রিম কোর্ট অ্যাফার্ম করে দিয়েছে, টাকা তো উদ্ধার করতেই হবে। আমার কাছে এসেছিলেন, শুনুন, আমার তো একটা সুবিধা হচ্ছে, আমার কাছে সব স্তরের মানুষ আছেন। এই যাদের চাকরি গেছেন তারা দলে দলে আমার কাছে এসেছিলেন। একদল এসে বলছেন স্যার টাকা তুলতে গেলে তো আমরা রাস্তার পরে ভিখিরি হয়ে যাব। তাই তো। আর না কী করা যাবে, না আপনি আমাদের বাঁচান, আর কিছু মনে করেন না, বাঁচাতে পারবো না আপনাদের যখন এই টাকা উদ্ধার হবেই, এবং আপনারা প্রস্তুতি নিন কীভাবে টাকা আপনারা ফেরত দেবেন। আজকে এরকম একটা দিনে আমি অহেতুক কারোর নাম করতে চাই না, নাম তো করবোই না, তার উল্লেখও আমি রেফারেন্সও আমি দিতে চাইছি না, কিন্তু আপনার বিরুদ্ধে আমি দেখছিলাম, আপনার বিরুদ্ধে কথা বললে আমার তো তাতে সমস্যার কিছু নেই, বলতেই পারেন, এবং আপনি যদি সত্যি কোনো ভুল করেন আমার চ্যানেল সবার আগে তার প্রতিবাদ করবে, আপনি সেই স্পেসও দেবেন আমি নিশ্চিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন চাকরিহারা শিক্ষক, তিনি অত্যন্ত অমার্জিত ভাষায়, কটু ভাষায়, তার একটি ফেসবুক পোস্টে আমি তার বানান দেখছিলাম, তিনি যদি ওই বানানের তার বহর হয়, তিনি যদি আগামী প্রজন্মকে শিক্ষা দেন, তাহলে তিনি কি শিক্ষা দেবেন আমার ভাবতে ঘৃণা ঘৃণা ঘৃণা, মানে ঘৃণার কোনো অন্ত নেই তার প্রতি আমার, অবহেলা, তাচ্ছিল্য, ঘৃণা সবটাই। তিনি বারবার করে বলছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদেরকে, আমাদেরকে ভয় পান, আমাদেরকে সেলিব্রিটি ভাবেন, আমাদেরকে এই করেন সেই করেন, এবং উনি চাকরি খেয়েছেন। সুপ্রিম কোর্ট কি, আপনি তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি সত্যি তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য? দেখুন, কিছু মনে করবেন না, আমি দেখলাম মন্ত্রী বলেছেন যে বামরা বিরোধিতা করছে। আচ্ছা, মন্ত্রীর তো এই সাধারণ বোধটা থাকা উচিত যে মামলাকারী যারা, তারা বাম কি ডান তা তো নন, একদম তারা বঞ্চিত যোগ্য মানুষ। তারা বঞ্চিত হয়েছেন বলেই তাদের তো সুরাহার কোনো রাস্তা নেই। তারা তো তৃণমূল কাডারদের মতো হাতে লাঠি নিয়ে গুন্ডামি করতে পারবে না। তারা কোথায় যাবেন? তারা আইনের দরজায় যাচ্ছেন। এখানে বাম কোথায়? আমি মামলাটা করে দিচ্ছি বলে বাম? তার মানে ওরা কি চাইতেন যে অন্য কেউ মামলা করুক, যাতে মামলা যথাযথ পরিণতির দিকে না যায়? এটাকে ওদের লক্ষ্য ছিল। স্যার, একেবারে শেষ প্রশ্ন, একটা ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শেষ করব, অনেকে আপনার জন্য অপেক্ষা করছেন, কথা বলবেন, আমি একদম শেষ প্রশ্ন। আমার মনে আছে একদিন পূর্ব মেদিনীপুরের একটি শিশু, কিশোর, সে মা আমি চুরি করিনি বলে আত্মহত্যা করেছিল। আপনি কীভাবে ভেঙে পড়েছিলেন, ইউ ব্রোক ডাউন ইন টিয়ার্স। স্যার, আমার মনে পড়ছে একটি শিশু, নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি শিশু, তার মূল্যবোধ, তাকে চোর অপবাদ দেওয়ার জন্য সে আত্মহত্যা করলো। এই মানুষটি হেভিওয়েট বলছেন যে দুর্নীতি কোনো ইস্যু না। স্যার, কীভাবে মেলান? না, আমি কোনো একটা চ্যানেলে বলেছি, হতে পারে ওদের কাছে 50 কোটি টাকা 52 কোটি টাকা দুর্নীতি নয়। পয়সা কি মানুষকে অমানুষ করে দেয়? না, আমি সেটা বড় কথা না, পয়সা মানুষকে অমানুষ করতে পারে না। অমানুষ হয়ে দুর্নীতি করে পয়সার প্রতি তাদের আকর্ষণ বাড়ে। ওরা হয়তো 500 কোটি টাকা বলে বলতেন দুর্নীতি। এই কথা বলার পর রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী কেউ কিন্তু প্রতিবাদে গর্জে ওঠেননি। না, তারা তো তাড়িয়ে দিয়েছেন, দল থেকে সাসপেন্ড করেছেন। মানলাম সাসপেন্ড করেছেন, কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী তো সেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কি দায় ছিল যে না আমরা মনে করি এটা দুর্নীতি? এবং পার্থবাবুর আমি নামই করছি, ব্যক্তিগত ক্যারিশমা সেই জায়গায় নয় যার জন্য ওই একটা বিয়ে নিয়ে, ওই কনভয় নিয়ে তিনি হসপিটাল থেকে বাড়ি যান, ওটা দলীয় উদ্যোগ ছিল। বটেই তো। দুদিন বাদে পার্থকে আমি আগে বলেছি গাঁদা ফুলের মালা পরিয়ে তৃণমূলের 2 নম্বর জায়গায় নিয়ে যাবে। সে ওনাকে গাঁদা ফুলের মালা পরিয়ে মানুষ যেখানে খুশি নিয়ে যাক, মানে মানুষ নেবে না, মানে যে যেখানে খুশি নিয়ে যাক, সে নিয়ে আমার বক্তব্য নেই। আমার একদম নির্দিষ্ট জায়গায় একদম নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে আমি আগেও করেছি, আগামীকাল আপনার বক্তব্য অবশ্যই নিতে হবে। এই সময় দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বার্তা, আমি একটা অ্যাফরমেশন দিয়ে একটা অস্তর্থক একটা জায়গা থেকে আমাদের এই আলোচনা, আজকের আড্ডা শেষ করতে চাই। নিঃসন্দেহে একটা অন্ধকার সময়ে, চাকরি নেই। এবং স্যার, আমি একটা ব্যক্তিগত নোট, আপনার বাড়িতে আসছিলাম র্যাপিডো করে, যে ছেলেটি, সে সামহাও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। আচ্ছা। তো এবং আপনার আমার চ্যানেলে আপনার অজস্র কথোপকথন তিনি দেখেছেন, স্যারের কাছে যাচ্ছিল না? হ্যাঁ। তো যাই হোক না কেন, তিনি বললেন যে আপনার কথা শুনে যে ওনাকে বলবেন আমাদের না চাকরি নেই, আমি MA পাস, আমাকে র্যাপিডো চালাতে হচ্ছে, এবং তার থেকেও বড় কথা পুলিশের অত্যন্ত অত্যাচার, মানে তাদেরকে ফেস করতে হয়। এই যে অংশটা জেন জি যাদেরকে বলা হয়, বা যাই হোক জেন ওয়াই বলা হয়, তাদেরকে একটু অ্যাড্রেস করুন, আজকের কথোপকথন শেষ করবো। না, আমি যাবে কোথায় এরা?
তরুণ সম্প্রদায়কে তার অধিকার ছিনিয়ে নিতে হবে। আমি কম্প্রোমাইজ করে করে আজকে যেভাবেই হোক চলে যাচ্ছে, এভাবে চলবে না। আমি আপনাকে বলি, আমার সার্ভিস রোডটা দিয়ে আপনি তো আসবেন, আমি একদিন রাত 10টার পর নিজে গাড়ি চালিয়ে আসছি, ওখানে এইরকম অনেক সব মোটর বাইকে যারা এই গিগ সার্ভিস, একটি ইয়াং মেয়ে দেখছি সেই গাড়ির মোটরসাইকেলটা রেখে তার উপর মাথা নিচু করে বেচারা ঘুমিয়ে ক্লান্তি। এখন এদের জন্য, এবং এরা, আমি বলি সবাই, এদের পরিবারের লোকজন, সব মানুষের রাস্তায় নামা উচিত। মাথা নিচু করে বেশি দিন থাকা যায় না। স্যার রাস্তায় নামবেন। গতকাল তো কি বলবো, ব্যাংশাল কোর্টের বিচারপতি শুভেন্দু সাহা, মাননীয় বিচারপতি, তিনি বললেন যে পচার সম্মুখে পা কাটবে না। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি উপস্থিত হলেন সশরীরে। হ্যাঁ, তিনি জামিন বাতিল হতে পারে। হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন। আইনের দিক থেকে তিনি ঠিক বার্তাই দিয়েছেন, হয়তো একটা সুযোগ দিয়েছেন, কিন্তু সেটা বড় কথা। অডাসিটি পাচ্ছেন কোত্থেকে? তার কারণ তিনি জানেন যে এই সমাজে দুর্নীতির মুক্ত হতে পারেনি, দুর্নীতি করা লোক বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে অডাসিটি হচ্ছে। মানুষের অস্তিত্বের যখন সংকট হয়, সেই সময় হয় সে মানুষ আত্মসমর্পণ করবে, নয় সে মানুষ রুখে দাঁড়াবে। এখন মানুষ দেখতে পাচ্ছেন আত্মসমর্পণ করে বেশি দিন বাঁচা যায় না, এখন রুখে দাঁড়াবার সময় এসেছে। আমি প্রত্যেককে বলি, অনেকে হয়তো আমার প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারেন, যে হাতে লাঠি নিয়ে আপনারা পোলিং বুথে যান, আপনার অধিকারটা প্রয়োগ করুন, প্রজাতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ কথোপকথন এর আগেও হয়েছে, পরেও হবে। আমার পডকাস্ট চ্যানেলেও তিনি প্রথম অতিথি হয়ে আসবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই সময়ের প্রতি কী অবদান, সেটা সময় বলবে, সেটা ভবিষ্যৎ বলবে। সূত্রধর হিসেবে কাঠবিড়ালির ভূমিকা পালন করলাম মাত্র, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকতেই হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।